ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্য থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ, যারা দল ছেড়েছেন তারা হারিয়ে গেছেন প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো সম্পূর্ণ সুচিকিৎসায় বাধার অভিযোগ ফখরুলের, বিদেশে নেওয়ার সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী। মতিউরের হাতে ৩ কোটি টাকার ঘড়ি, বেল্টের দাম মাসিক বেতনের সমান। এনবিআর থেকে ওএসডি দুর্নীতির তদন্তে দুদক। সময় নিয়েও দুদকে হাজির হননি সাবেক আইজিপি বেনজির, পাঠালেন লিখিত বক্তব্য, আইন অনুযায়ী ব্যবস্থা জানালেন সচিব। এবং এমপি আনার হত্যার তদন্তে কোনো চাপে নেই পুলিশ, গ্যাস বাবুকে নেওয়া হতে পারে ফের রিমান্ডে জানালেন ডিবি প্রধান। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। বারবার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হলেও ফিনিক্স পাখির মতো আবারও জেগে উঠেছে, কারণ তার শক্তি দেশের জনগণ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এ কথা বলেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা দলের চেয়ে নিজেদের বড় মনে করেছেন এবং দল ছেড়ে গেছেন তারা ভুল করেছেন। শামীম আক্তারের রিপোর্ট। ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে পাকিস্তানি শোষণ বঞ্চনার প্রতিবাদে যে দলের জন্ম হয়েছে সে দল বিশ্বে ৬ষ্ঠ সর্ববৃহৎ রাজনৈতিক দল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনী অনুষ্ঠান। ৭৫ বছরের লড়াই সংগ্রাম আর ঐতিহ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরে দলের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হককে স্মরণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালির সব অর্জনেই আওয়ামী লীগ জড়িত। বারবার এ দলে আঘাত করা হয়েছে, নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে, কিন্তু যতবার আঘাত এসেছে ততবারই এই দল জেগে উঠেছে। বারবার এই দলকে খণ্ড বিখণ্ড করা হয়েছে, বারবার এই দলের নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। সেই আইয়ুব খানের ১২৫-৫৮ সালে যখন শুরু, তখন থেকে নিয়ে শুরু করে বারবার এইভাবে আঘাত এসেছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন, আওয়ামী লীগ জনগণের অধিকার আদায়ের সংগঠন, আওয়ামী লীগ জনগণের আর্থসামাজিক উন্নতি করার সংগঠন। কাজে বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্য থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগে থাকলে তারা, আর ছেড়ে গেলে নিভে যেতে হয়। বলেন, যারা দলের চেয়ে নিজেকে বড় মনে করেছে এবং দল ছেড়ে গিয়েছে তারা ভুল করেছে। হয়তো কখনো কখনো কোনো নেতারা ভুল করেছেন, কেউ মনে করেছেন আওয়ামী লীগে থাকতে তারাই বড় নেতা, দলের থেকে নিজেকে বড় মনে করে কেউ দল ছেড়ে গিয়ে অন্য দল করেছেন, কেউ দল ছেড়ে চলে গিয়েছেন। যে সকল নেতারা ভুল করেছিলেন তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। দলীয় সভাপতি বলেন, আওয়ামী লীগ ছাড়া যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা সবাই দুর্নীতি করেছে। বিপরীতে আওয়ামী লীগ জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে। নিজেদের বিলাসিতা, অর্থ সম্পদ বানানো, অর্থ পাচার, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, খুন খারাপি, অস্ত্রের ঝনঝনানি, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, এটাই ছিল তাদের কাজ। দলের প্লাটিনাম জুবলিতে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সমাজ গঠনে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। প্লাটিনাম জয়ন্তী উদযাপনে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশে ঢল নামে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে উৎসব যেন বর্ণিল হয়ে ওঠে। ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতাকে স্মরণ করে কর্মী সমর্থকদের প্রত্যয়, আগামীর বাংলাদেশ হোক উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট। ফখরুল ইসলাম জানাচ্ছেন বাকিটা।
ঢোল তবলার ধ্বনি, মুখে স্লোগান। রোজ গার্ডেন থেকে ৭৫ বছরে ডিজিটাল বাংলাদেশ। প্রাচীন দল টানা ৪ দফায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এই উদযাপনে নেতাকর্মীদের ঢল সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে মিশে আশপাশের এলাকায়। এই উদযাপন দলের দীর্ঘমেয়াদী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনাকে পাথেয় করে এগিয়ে যাবার। বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা প্রতিষ্ঠিত দেখতে চাই। যে শিশু মায়ের কোলে, সেও বলে হেসে, বড় হয়ে মুজিব হব দেশকে ভালোবেসে। দলের তৃণমূল থেকে কর্মী, নেতা, চেতনায় উজ্জীবিত সমর্থকরাও যেন আবেগ আপ্লুত। নানান রং ঢঙে সেজে কেউ বা খালি গায়ে স্লোগানে হাজির হন সোহরাওয়ার্দী উদ্যানের সামনে। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ হবে। বাংলাদেশ আপনার ইউরোপীয় ইউনিয়নকে একসময় ছাড়িয়ে যাবে। সামনের দিনে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে ছুটে আসেন কর্মী সমর্থকরা। রাজধানীর আশপাশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্লাটিনাম জয়ন্তীর উৎসবে শামিল হন দুর্দিনের কর্মীরা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা আজকে আনন্দে উদ্দোলিত। প্লাটিনাম জুবলি প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সারা বাংলাদেশের আওয়ামী পরিবারের একটা উৎসব মুখর একটা আয়োজন হয়েছে। এদিকে বেলা ২টার মধ্যে কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ ছাড়িয়ে নেতাকর্মীদের উৎসব ছড়ায় টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকা। সবার মুখে একই প্রত্যয়, নেতৃত্বে যতদিন থাকবে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ততদিন পথ হারাবে না বাংলাদেশ। আওয়ামী লীগের ইতিহাস গৌরবের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস। অসংখ্য নেতাকর্মী যারা আমাদের এই দেশের জন্য, এই দলের জন্য প্রাণ দিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ, এই বাংলাদেশ আরো উন্নত থেকে উন্নততর হবে। আমাদের দলকে আরো শক্তিশালী করার জন্য তিনি যে দিক নির্দেশনা দিবে আমরা সেটি অক্ষরে অক্ষরে পালন করব। নেতাকর্মীদের প্রত্যাশা ১৯৪৯ সালের রোজ গার্ডেনে গড়া আওয়ামী লীগের হাতে হাত রেখে স্বপ্নের অগ্রযাত্রা এগিয়ে যাক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দেশের সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম, এরপর নানা চড়াই উতরাই, আর এই দলটির হাত ধরেই উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। ৭৫তম প্লাটিনাম জয়ন্তীতে দলটির নেতাকর্মীদের প্রত্যয় আগামীর বিশ্বে প্রতিষ্ঠিত হোক স্মার্ট, উন্নত এক নতুন বাংলাদেশ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে পেসমেকার বসানো সম্পন্ন হয়েছে। বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার সার্জারি শুরু হয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার প্রধানের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে বেগম জিয়ার সুচিকিৎসা হচ্ছে না। খালেদা জিয়ার রোগ মুক্তিতে সবার কাছে দোয়াও চান তিনি। সাইফুর রিপনের রিপোর্ট। শারীরিক অবস্থার অবনতি হলে গেল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি। অভিযোগ করেন, মেডিকেল বোর্ড সহ বিভিন্ন জায়গা থেকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি উঠলেও প্রতিহিংসার কারণে তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না সরকার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইউএন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। পার্শ্ববর্তী দেশে সরকার প্রধানের সফর নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভারতের সাথে অনেকগুলো বিষয়ে চুক্তি করলেও বাংলাদেশের ন্যায্য হিস্সা বুঝে নিতে কোনো উদ্যোগ নেয়নি সরকার। আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বন্টন চাই এবং ভিন্ন সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্সাটা চাই, এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন। শুধু ভারত নয়, সমগ্র আশেপাশের
প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি হচ্ছেন। মিয়ানমার থেকে গুলি আসে, তারা জবাব পর্যন্ত দিতে পারে না। পুলিশের দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ধ্বংসের দায় কতিপয় পুলিশ কর্মকর্তাদেরও নিতে হবে। এই অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশ করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ নেই এবং বিদেশে চিকিৎসার জন্য নতুন কোনো আবেদনও আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি জানান, মানবিক দৃষ্টিকোণ থেকেই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়নি, দেয়া হয়েছে সব রকম চিকিৎসার সুযোগ। যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে নাই, আমি সে সম্বন্ধে কোনো বক্তব্য দিব না। আজ পর্যন্ত তিনি কিন্তু যেই হাসপাতালে তার ইচ্ছা মতো যে চিকিৎসা নেওয়ার সেই ব্যবস্থা করা হয়েছে এবং বিদেশ থেকেও ডাক্তার এনে তার চিকিৎসা করা হয়েছে। তো আমার মনে হয় যে মানবিক দিক থেকেই আমরা এটাকে দেখছি। অসৎ জীবনযাপনের এ এক অনন্য নজির। এনবিআর সদস্য মতিউর রহমান যে ঘড়ি পরেন তার দাম তার চাকরি জীবনে মোট আয়ের প্রায় ৮ গুণ বেশি, আর বেল্টের দাম তার 1 মাসের বেতনের সমান। অনুসন্ধানে দেখা গেছে তার মোট সম্পদ যেন বিশাল সমুদ্র, যার মাঝে তার বৈধ আয় যেন 1 ফোঁটা পানি। মতিউরের বৈধ আয় আর সম্পদের হিসেব বিশ্লেষণ করেছেন এম এ আজিম। এক সময়ের পল্লী কর্মসংস্থান কর্মকর্তা বর্তমানে হাজার কোটি টাকার মালিক ওএসডি হওয়া রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। কাগজে কলমে তার বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা, যদিও শুরুতে তার বেতন আরও কম ছিল। তবুও এ হিসেবেও তার ৩১ বছরের চাকরিতে বৈধ আয় ২৪,১৮,০০০-এর বেশি হওয়ার কথা নয়। মতিউরের বিলাসী জীবনের একটি অন্যতম অনুষঙ্গ তার হাত ঘড়ি। দেশ টিভির অনুসন্ধানে দেখা গেছে তিনি যে ঘড়িটি পরতেন সেটি সুইজারল্যান্ডের রোলেক্স ব্র্যান্ডের। বাংলাদেশি টাকায় যার বাজার মূল্য ২,৭৬,৩,৭২৫ টাকা। তার মাসিক বেতন হিসেবে এটি তার সারা জীবনের আয়ের ৮ গুণ বেশি। আর কোমরে যে বেল্টটি পরেন সেটি গুচি ব্র্যান্ডের, যার বাজার মূল্য তার 1 মাসের বেতনের সমান। এর বাইরে নিজ ও পরিবারের সদস্যদের নামে অসংখ্য গাড়ি, বাড়ি, শিল্প কারখানা, পার্ক, রিসোর্টের মূল্য কয়েক হাজার কোটি টাকারও বেশি। বলা চলে বৈধ আয়ের 100 গুণ বেশি সম্পদ রয়েছে তার। তবুও হরহামেশাই চ্যালেঞ্জ করেই মতিউর বলতেন, 1 টাকার দুর্নীতিও তিনি জীবনে করেননি। আপনারা যদি 1 টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন যে মতিউর রহমান কাস্টমস কমিশনারের দায়িত্ব পালন করাকালীন 1টি টাকার দুর্নীতি করেছে, তাহলে যা বলবেন আমি মেনে নেব। শুধু একজন রাজস্ব কর্মকর্তা নয়, এমন অবৈধ সম্পদশালী সকল কর্মকর্তাদের দ্রুত বিচারের দাবি সচেতন নাগরিকদের। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সরকারের পূর্ব অনুমতি ছাড়া আর কোনো সম্পত্তি সে ক্রয় করতে পারবে না। তাহলেও হয়তো কিছুটা প্রাথমিক অবস্থায় সে কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। বিচার ব্যবস্থা দ্রুত করা উচিত, যাতে করে অন্য আর কেউ এই ব্যাপারে উৎসাহিত না হয়, কারণ বিচার দ্রুত না হলে আরও অনেকেই এ বিষয়ে উৎসাহিত হবেন এবং উৎসাহিত হলে আমাদের দেশের যেই অর্থনৈতিক দুর্বৃত্তায়ন সেটিকে তার ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির সঠিক বিচার না হলে এ ধরনের প্রবণতা কমবে না বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা তার সাথে রাজনৈতিক ব্লেসিং এর যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণে এটা বিকশিত হচ্ছে। কাজেই এটা প্রতিকারের উপায় হচ্ছে যে অবশ্যই তাদেরকে জবাবদিহিতে নিয়ে আসে। দেশের বাইরে চলে গেছেন দুজনই বলা হচ্ছে, কিন্তু সেটাই শেষ কথা হওয়ার কোনো কারণ নাই। অবৈধ সম্পদ নিয়ে আলোচনা সমালোচনা শুরুর পর থেকেই আত্মগোপনে আছেন মতিউর ও তার পরিবারের সদস্যরা।
এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এদিকে ডক্টর মতিউর রহমানের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচার অনুসন্ধানে 3 সদস্যের একটি টিম করেছে সংস্থাটি। দুদক সচিব বলেন, তথ্য প্রমাণ মিললে তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে এ ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নিয়েছে মন্ত্রণালয়। মহিউদ্দিন আহমেদের রিপোর্ট। ঘটনার সূত্রপাত ফেসবুকে একটি ছাগলের ছবিকে ঘিরে। 15 লাখ টাকা মূল্যের সেই ছাগল কোরবানির জন্য কিনে ইফাত নামের এক তরুণ তার ফেসবুকে পোস্ট করেন। পরবর্তীতে জানা যায় সে ছেলের বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ডক্টর মতিউর রহমান। তারপরেই সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। ভাইরাল হয়ে যায় ইফাতের ফেসবুক পোস্ট। প্রশ্ন ওঠে তার আয়ের উৎস নিয়ে। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে বিপুল সম্পদের মালিক হন তা নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রচার হয় গণমাধ্যমে। মতিউরের ব্যাংক হিসেবে নগদ 100 কোটি টাকার খবরও বের হয়ে আসে। এবার বিষয়টি নজরে আসে দুর্নীতি দমন কমিশনের। এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, তারা এর মধ্যে ডক্টর মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছেন। এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে, এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এদিকে একই দিন জাতীয় রাজস্ব বোর্ড থেকে মতিউর রহমানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। মতিউরের অবৈধ সম্পদ তার পরিবারের যেসব সদস্যদের নামে রাখা হয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানায় দুদক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। সময় নিয়েও শেষ পর্যন্ত দুদকের ডাকে হাজির হলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, বরং লিখিত বক্তব্য পাঠালেন আইনজীবীর মাধ্যমে। দুদক সচিব জানালেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পুলিশের আরেক কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত এখনো নেয়নি দুদক। সাবরিনা মজুমদারের রিপোর্ট। এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি। প্রকৃত সত্য তুলে ধরার কথা থাকলেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তে দ্বিতীয় দফায়ও তলবে হাজির হননি সাবেক আইজিপি বেনজির আহমেদ। আইনজীবীর মাধ্যমে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন দুদকের সচিব। চিঠিতে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং সে বিষয়ে তার ও তার পরিবারের সদস্যদের অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন। চিঠির বক্তব্য আপনার বলেছি, সেটি মেইনলি তার দুর্নীতির মাধ্যমে যে অভিযোগ, সেই অভিযোগটি তিনি বর্ণনা করেছেন এবং তার অবস্থানটা কি সেটা আর কি বলেছেন। তবে চিঠিতে পরিষ্কার করেননি যে তিনি বিদেশে আছেন নাকি দেশে। বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া হয়নি। দুদক সচিব জানান, বেনজির উপস্থিত না হয় দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে। আমাদের যে অনুসন্ধানকারী টিম আছেন তারা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007 অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আইনজীবীর মাধ্যমে দেয়া বক্তব্য দুদক বিবেচনা করবে কিনা কিংবা দুদক আইনে এ বিষয়ে কি বলা আছে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি দুদক সচিব। এটি অনুসন্ধানকারী টিমের সম্পূর্ণ এখতিয়ার। তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তারা অনুসন্ধান সমাপ্ত করে যখন রিপোর্টটা দাখিল করবেন তখনই বোঝা যাবে। এদিকে আরেক পুলিশ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অভিযোগ পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়ার কথাও জানিয়েছেন দুদক সচিব। জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন, এটি এখনো আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয়, তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত। আনার হত্যাকাণ্ডের মাস পেরিয়ে গেলেও এখনো ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকে 8 দিনের রিমান্ডে নিলেও
3 দিনের মাথায় কারাগারে পাঠানো হয়। রিমান্ডের সময় পূর্ণ না করার পেছনে কোনো প্রভাব কাজ করেছে কিনা বা এমপি খুনের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে ডিবি প্রধান জানান, আনার হত্যার তদন্তে কারো চাপ নেই, বরং বেড়েছে কাজের অগ্রগতি। শাহাদাত নিশাদের রিপোর্ট। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গ্রেফতারের পর আনার হত্যার ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে রাজনৈতিক ব্যক্তিদের নাম। তবে গ্রেফতারের 13 দিন পেরিয়ে গেলেও এখনো দলীয় পদে বহাল মিন্টু। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের অভিযোগ, আসামিদের পক্ষে তদবির হচ্ছে। রোববার দুপুরে এসব ইস্যুতে কথা বলেন ডিবি প্রধান। জানান, আনার হত্যাকাণ্ডে কাউকে গ্রেফতারে চাপে নেই ডিবি। এই মামলায় কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না। ইতিমধ্যে আদালতে 4 জন ব্যক্তি 164 করে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি মনে করি আমরা যদি প্রেশার অনুভব করতাম, আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না। গ্রেফতার মিন্টুর রিমান্ড শেষ হওয়ার আগে তাকে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের বিষয়ে ডিবি প্রধানের বক্তব্য, আসামিকে জিজ্ঞাসাবাদ নির্ভর করে তদন্তকারী কর্মকর্তার উপর। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে তাকে আরও কিছু জিজ্ঞাসাবাদ করা আমার প্রয়োজন, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তাকে আবার এনে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পেতে পারে। মূল আসামি আক্তারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা সম্ভব কিনা এ নিয়ে কথা বলেন হারুনুর রশিদ। আমাদের যে 1-2 জন আসামি বাকি আছে, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা আমরা করছি। আশা করি আমরা অতি দ্রুতই মামলাটা নিষ্পত্তির দিকে আমরা যেতে পারি। শারীরিক অসুস্থতা কাটিয়ে ডিএনএ নমুনা দেওয়ার জন্য আনার কন্যা দ্রুত ভারত যাবেন বলে জানান ডিবি প্রধান। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। নতুন সেনাপ্রধানকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করছে। বিদেশে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব ও দক্ষতা প্রশংসিত হচ্ছে। দুর্যোগ সহ বিভিন্ন ক্রান্তিকালে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন সেনাপ্রধান। দেশ ও জনগণের প্রয়োজনে এবং দেশ গঠনে সেনাবাহিনী সার্বক্ষণিক পাশে থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিকেলে সেনা সদর দফতরে নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। মিয়ানমার প্রসঙ্গে তিনি জানান, দেশটির সাথে যোগাযোগ আছে। মিয়ানমার সেনাবাহিনী আক্রমণাত্মক কিছু করবে না বলে আশা তার। রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সাথে বর্তমানে অন্য কোনো ইস্যু নেই বলেও জানান নতুন সেনাপ্রধান। আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। দর্শক দেখছেন সংবাদ রাত। র্যাবের কোনো সদস্য আইন বিরোধী কাজ করলে ছাড় পাবেন না বলে জানিয়েছেন নতুন মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। রোববার দুপুরে র্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মহাপরিচালক জানান, কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে কিশোর গ্যাং পরিচালনাকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। আইনের বহির্ভূত কোনো কাজ করে বা আইনের বিচ্যুতি করে সেখানে তো আপনার কোনো অবস্থাতে সে ছাড় পাবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। যে অপরাধ করে এবং যে অপরাধকে সহযোগিতা করে, এদের কিন্তু একই লায়াবিলিটি, ক্রিমিনাল লায়াবিলিটি কিন্তু দুজনেরই সমান। মানে আপনি যেটা বলতেছেন, যারা পিছন থেকে তাদেরকে প্যাট্রোনাইজ করে বা তাদেরকে এগুলো করতেছে, সো এই যে কিশোর গ্যাং যে অপরাধ করে, অপরাধ কিন্তু ওরা একইভাবে কিন্তু ইকুয়ালি লায়াবল। সো
সো ডেফিনেটলি এটা করতে গেলে তো আপনার তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। যারা এগুলোর সাথে যারা এগুলোকে প্যাট্রোনাইজ করে তারা আইনের আওতায় আসবে না? অবশ্যই আসবে। প্রস্তাবিত বাজেটে অহেতুক উচ্চাভিলাষী বিদ্যুৎ চাহিদার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ব্যবসায়ীরা জানিয়েছেন, জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন। এ অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফজলে আদিত্যের রিপোর্ট। রাজধানীর ব্রেকিং সেন্টারে জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 2025 অর্থবছরের চ্যালেঞ্জ মোকাবেলায় শীর্ষক আলোচনার আয়োজক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে মূল প্রতিবেদন সিপিডির গবেষক ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম দাবি করেন, বাজেটে কিছু নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন ঘটলেও বেশ কিছু অঙ্গীকার বাস্তবায়ন হয়নি। এর মধ্যে অন্যতম বিদ্যুৎ ও জ্বালানি খাত। আমরা মনে করি যে আওয়ামী লীগের ইলেকশন ম্যানিফেস্টোতে জ্বালানি বিদ্যুৎ খাত গুরুত্ব পেয়েছে, ভালো কথা। অনেকগুলো ইতিবাচক কথাও রয়েছে যেগুলো সাস্টেনেবিলিটি ট্রানজিশন পয়েন্ট থেকে ভালো, কিন্তু একই সাথে আমাদের কাছে মনে হয়েছে যে সবগুলোই যে প্রো ট্রানজিশন বা প্রো সাস্টেনেবল তা আমাদের কাছে মনে হয়নি। আর ব্যবসায়ী নেতারা জানান, জ্বালানি সংকট উন্নয়নশীল দেশে শিল্প খাতে এখন বড় প্রতিবন্ধকতা। $265 থেকে $480 পর্যন্ত তারা ট্যাক্স পড়েছে। এই ট্যাক্স এবং ক্যাপিটাল মেশিনের উপরে বিপিডিপি যদি কেমন করে তার 5% ট্যাক্স ধরছে। এটা কিন্তু আবার আমার উপরে চাপানো হবে। মানে আমরা যারা ব্যবসায়ী, আপনারা যারা ভোক্তা, তাদের উপরে কিন্তু চাপানো। আর জ্বালানি বিশেষজ্ঞরা প্রস্তাবিত বাজেটে জ্বালানি খাত নিয়ে সরকারের পরিকল্পনার সমালোচনা করেন। আমার ডিরেক্টিভসটা কোথায়, আমার ফোকাসটা কোথায়, আমি কোথায় যেতে চাই, আমি কিভাবে যেতে চাই, সেই জিনিসগুলো যদি আমি পরিষ্কার না হই তাহলে তো আমার প্ল্যান করে লাভ নেই। তারা তাদের পরিকল্পনা এবং তাদের পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে কিভাবে এনার্জি ট্রানজিশনকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে কমপ্লায়েন্স করে, যে কথাটা কিছুদিন আগে পর্যন্ত এসডিজির কথা বলা হতো। উচ্চ মূল্যের জ্বালানি থেকে বেরিয়ে আসতে দেশের গ্যাস অনুসন্ধানে আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ রাত।